হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মিদনাপুর কলেজের প্রিভিয়াস ইয়ারের 2024 সালের ওয়েব অপটিক্স নিয়ে যে কোশ্চেন পেপার এসেছিল সেই কোশ্চেন পেপারের সমস্ত কোশ্চেন এবং অ্যান্সার গুলো নিয়ে আলোচনা করবো। তাহলে শুরু করছি। ওয়েব অপটিক্স এর যে প্রথম কোশ্চেন এসেছিল ওয়েব থেকে, সেখানে চেয়েছিল একটা প্লাস স্ট্রিং এর যে ডিসপ্লেসমেন্টের এক্সপ্রেশন যে কোনো পয়েন্টে যে কোনো টাইম টিতে আমরা স্ট্রেস স্ট্রিং এর যে কোনো একটা জেনারেল ইকুয়েশন যেটা পাই, y equals to summation of n equals to n to infinity sin knx whole into n cos omega nt আর প্লাস bn sin omega nt। এই কোশ্চেনে প্লাস স্ট্রিং এর জন্য দুটো বাউন্ডারি কন্ডিশন বসিয়ে আমরা একটা জেনারেল সলিউশনে আসি, y equals to y0 equals to summation of m equals to 1 to n sin knx। এটাতে ফুরিয়ার সিরিজের এক্সটেনশন লাগিয়ে ফুরিয়ার অ্যানালাইসিসের মাধ্যমে আমরা an যে কনস্ট্যান্টটা আছে এই কনস্ট্যান্টটার ভ্যালু বার করি। ভ্যালু বার থেকে আমরা পাই an equals to 2/l integration of 0 to l y0 sin knx dx। y0 ভ্যালু আমরা প্লাস্টিকের ফিগার থেকে দেখতে পাই, এখানে যেটা করা আছে দুটো দুরকম আসতে পারে, এদিকে একটা পয়েন্ট এবং এদিকে সমদূরত্ব একটা পয়েন্ট আসতে পারে। সেই দুটোর জন্য দুটো বাউন্ডারি কন্ডিশন, একটা আমরা ডিস্টেন্স করবো আর একটা মাইনাস এর ডিস্টেন্সে, সেটাতে আমরা দুটো লিমিট বসিয়ে 0 to a আর a to l এই দুটো লিমিটের মাধ্যমে an এর ভ্যালু পাই। এই an এর ভ্যালু আমাদের যে জেনারেল সলভিং ইকুয়েশন সেটাতে বসালে আমরা প্লাস্টিং এর জেনারেল এক্সপ্রেশন ফর ডিসপ্লেসমেন্ট ইন প্লাস্টিং এর একটা সলিউশন পাই, যেটা এই জেনারেল ইকুয়েশন। এরই সঙ্গে পাশদিকে একটা অঙ্ক রয়েছে, a string of 1.3 meter length is divided into the three segments such that their frequencies the ratio of 2:3:4 and the length of each segment। আমরা জানি টেস্টিং এর যে ইকুয়েশন থেকে আমরা জানি নিউ যদি আমাদের ফ্রিকোয়েন্সি হয় নিউ ইকুয়ালস টু 1/2 root over ফাংশন t বাই নিউ, এখানে বাকি সব কনস্ট্যান্ট, তার জন্য নিউ ভ্যারি জাস্ট 1/l, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে নিউ 1 is to নিউ 2 is to নিউ 3 equals to, যেহেতু ভ্যারি জাস্ট 1/l তার জন্য 1/l1 is to 1/l2 is to 1/l3 or l1 is to l2 is to l3 equals to 1/new1 is to 1/new2 is to 1/new3 equals to 1/2 is to 1/3 is to 1/4 equals to 6 is to 3 is to 4। যেহেতু আমাদের স্ট্রিং এর লেন্থ ছিল 1.3 মিটার, আমাদের টোটাল তিনটে ভ্যালু সলভ করার পর 6 is to 4 is to 3 তে আমাদের প্রত্যেকটা l1 যেটা আছে সলভ করার পর 0.6 মিটার, l2 আছে 0.4 মিটার এবং l3 আছে 0.3 মিটার, এগুলো সমাধান করলে 1.3 মিটার আসবে। নেক্সট কোশ্চেন দিয়েছে জোন প্লেট কিভাবে কনভেক্স লেন্সের মতন আচরণ করে। তো আমরা জোন প্লেটকে কল্পনা করতে পারি এটা একটা কনভেক্স লেন্সের মতন আচরণ করে, যা একটা বস্তুর প্রতিবিম্ব তৈরি করে। পিএম একটা জোন প্লেট, ওতে অবজেক্ট রয়েছে আর আইতে রয়েছে, আইতে তার প্রতিবিম্ব তৈরি করছে ওতে এস পয়েন্ট, এবং ইমেজে যদি আমরা ওখানে ও পয়েন্ট করি এবং জোন প্লেটটাকে যদি আমরা ভাগ করি বিভিন্ন জোনে, একটা m1 m2 এরকম করে m পর্যন্ত, তাহলে এখান থেকে অনেকগুলা জোন পাবো।
যেগুলা এস এম ওয়ান প্লাস এস এম ওয়ান এই পাঁচটা এবং এই পাঁচটার মধ্যে পাথ ডিফারেন্স আমাদের যেটা আছে ল্যাম্ডা বাই টু আমরা ইকুয়েশনে দেখতে পাচ্ছি। তো এন নম্বর জোনের জন্য আমাদের এই ইকুয়েশনটা আসবে। আর প্রত্যেকটা জোন ক্ষেত্রে যে ব্যাসার্ধ তা যদি আমরা আর এম ধরি তাহলে এমনি আমরা যেটা সমকোণী ত্রিভুজের সূত্র থেকে একটা ইকুয়েশন পাবো দুটো পয়েন্টের জন্য। এখানে এটা হলো অবজেক্টের দূরত্ব আর এটা হলো ইমেজের দূরত্ব। এখানে আমরা যেটা কনভেক্স লেন্সের ইকুয়েশন হয় 1/p minus 1/q1 এর সমতুল্য একটা বা এর সমতুল্য একটা ইকুয়েশন পাবো যেখানে fmটা আর এম বাই এম ল্যাম্ডা এর সমতুল্য হবে। এখানে একটা এখানে আমাদের ফোকাসটা অর্ডারের উপর নির্ভর করছে জোন প্লেটে। তারপরে পরের পাঠে রয়েছে হাউ এ জোন প্লেট ইজ প্রিপেয়ার্ড। এখানে দেখতে পাচ্ছি আমরা কনকাভের জোন প্লেট is only necessary to draw a paper large number of concentric circles with radii proportional to the square roots of natural number। এরকম ভাবে আমরা হাফ পিরিয়ড পেয়ে যাব এবং এটা জোন প্লেট তৈরি করতে পারবো। তারপরে রয়েছে so that the areas of period zone 1 nearly equals to independent of the order of number। আমরা যদি ফেসেলস এর হাফ পিরিয়ড জোনকে ভাগ করি একটা ওয়েভ ফ্রন্টে তাহলে তার জন্য একটা এখানে একটা ফিগার পেয়েছি। এই ফিগারটাকে সলভ করার পর আমরা এখানে দুটো আলাদা আলাদা হাফ পিরিয়ড জোনের জন্য দুটো আলাদা আলাদা ইকুয়েশন পাচ্ছি। কিন্তু সলভ করে আমরা একটা হাফ পিরিয়ড জোনের এরিয়া দুটো হাফ পিরিয়ড জোনের এই জি প্লাস ওয়ান মাইনাস দুটো হাফ পিরিয়ড জোনের এরিয়া বিয়োগফল আমরা যেটা একটা হাফ পিরিয়ড জোনের এরিয়ার ইকুয়েশন পাচ্ছি। ইকুয়েশনটাকে সলভ করার পর আমরা পাচ্ছি পাই বি ল্যামডা প্লাস পাই বি 2m minus 1 lambda square by 4। এখানে ল্যামডাটা অনেক ছোট হয় এর মানে ল্যামডা স্কয়ারটা খুবই ছোট হয়। ল্যামডা স্কয়ারটা খুবই ছোট হয়। ল্যামডা স্কয়ারটা খুবই ছোট হয় ডি এর থেকে বস্তু এবং হাফের জন্য আমাদের ডিসটেন্সের মধ্যে। তো এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। হাফের জন্য যে এরিয়া আছে সেটাতে শুধুমাত্র পাই বি ল্যামডা যেখানে পাই ও কনস্ট্যান্ট এবং ল্যামডা কোন একটা নির্দিষ্ট বস্তুর জন্য এবং নির্দিষ্ট লাইটের ওয়েভলেন্থের জন্য তাহলে কনস্ট্যান্ট আসবে। তার জন্য হাফ পিরিয়ড জন্য সমস্ত অর্ডারের ক্ষেত্রে এর এরিয়া আর কনস্ট্যান্ট হবে। একই কোশ্চেনে পার্ট বিতে ছিল দ্যাট ইন্টারফারেন্স ফেনোমেনা গিভ এনি ইনফরমেশন অ্যাবাউট লংগিটিউডাল ট্রান্সভার্স ওয়েভ নেচার ল। সো এখানে আমাদের উত্তর আসবে না। এক্সপ্লেনেশনে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারফারেন্স লংগিটিউডাল এবং ট্রান্সভার্স দুটো ওয়েভের ক্ষেত্রেই হয়। তার জন্য আমরা এই ধর্ম দেখব ইন্টারফারেন্স ধর্ম দেখি ট্রান্সভার্স না লংগিটিউডাল এই লাইটের নেচারটা ঠিক করতে পারি না। পরের কোশ্চেনে রয়েছে Terms Double slit এক্সপেরিমেন্টে ডার্ক ফ্রিঞ্জ এবং ব্রাইট ফ্রিঞ্জের ফ্রিঞ্জ উইডথ যা দেখাতে বলেছে একই হয়। আমরা ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে বলতে পারি দুটো স্লিট থেকে আলো কোহেরেন্ট এক সোর্সের আলো ইন্টারফেয়ার হওয়ার পর তাদের মধ্যে পাথ ডিফারেন্স হয়। যেটা দেখতে পাচ্ছি পাথ ডিফারেন্স এই পাথ ডিফারেন্স যেটা নির্ভর করে ব্রাইট হবে না ডার্ক হবে তার কয়েকটা কন্ডিশন রয়েছে। ব্রাইটের জন্য পাথ ডিফারেন্স ইকুয়ালস টু m ল্যাম্ডা আর ডার্কের জন্য পাথ ডিফারেন্স
equals to 2m plus 1 lambda 2 এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করার পর আমরা m plus 1 অর্ডারের একটা থিং এবং m শুধুমাত্র m অর্ডারের একটা থিং দুটো ফ্রিঞ্জ পাই এবং দুটো ফ্রিঞ্জের মধ্যে যে ডিস্টেন্স এই ডিস্টেন্সটা ফ্রিঞ্জ যেটা lambda by d lambda d by small d এর সমান হয়, যেখানে lambda equals to wavelength of light আর capital D the distance between screen and slit and small d distance between two sources. ডার্ক এবং ব্রাইট উভয় ফ্রিঞ্জের জন্য ফ্রিঞ্জ উইথ পাই একই লেন্থের একই উইডের যেটা হয় lambda capital D by 1. What is the single Dutch information about the longitudinal and transverse nature? এই কোশ্চেনটি আমরা আগে করেছি। দ্বিতীয় কোশ্চেন ছিল in a Lloyd's mirror experiment calculate the ratio of intensities of the interference maxima and minima. Mirror reflects only 75% of the light incident on it. Light mirror থেকে যখন কোন একটা সোর্স থেকে আমাদের রিফ্লেক্ট করে স্ক্রিনে ইন্টারফারেন্স ঘটে তখন একটা ব্রাইট পজিশন এবং একটা ডার্ক পজিশন হয়। সেই ব্রাইট পজিশন এবং ডার্ক পজিশনের মধ্যে যে ইন্টেন্সিটির রেশিওটা এটা আমাদের বার করতে বলেছে। এখানে আমরা আলোর প্রতিসরণের ধর্ম থেকে জানি যে প্রতিসরাঙ্ক যেটা হয় প্রতিসরাঙ্ক গুণাঙ্ক এটা রিফ্লেকশনের যে রেশিওটা থাকে এটা রুটের সমান হয়। ক্যাপিটাল আর এখানে ধরা হয়েছে, এটা আমাদের বলা ছিল 75%, মানে 100/3/4। এখান থেকে আমরা আর এর মান প্রতিসরণ গুণাঙ্কের মান পাবো এবং প্রতিফলন গুণাঙ্ক। এরপরে আমরা অ্যামপ্লিটিউড পাবো প্রতিফলনের জন্য, যেটা অ্যামপ্লিটিউড হয় যেটা ইকুয়ালস টু a ইনটু r প্রতিফলন গুণাঙ্কের জন্য আর প্রতিফলন গুণাঙ্কের জন্য প্রতিফলন গুণাঙ্ক a2 ইকুয়ালস টু এখানে a1 r যেটা সমান বেরোবে আমাদের 75% লাইটের জন্য √3 a/2। এখান থেকে আমরা I max equals to পাবো a plus a2 whole square আর I minimum পাবো a1 minus a2 whole square, যার রেশিও করলে 194 আসবে। তো ম্যাক্সিমাম আর মিনিমাম ইন্টারফারেন্সের যে রেশিও এটা 194 আসবে। তোমরা হচ্ছে পরের কোশ্চেন plot intensity distribution of AC diffraction experiment data আর intensity distribution গ্রাফ। আমরা ইনপুটের জন্য যে টোটাল রেজাল্টেন্ট ইন্টেন্সিটি পাই সেটা ইকুয়ালস টু I0 ইনটু sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার ইনটু sin স্কয়ার ইনস্টেটের জন্য n বিটা বাই sin স্কয়ার বিটা। তো যে ফার্স্ট পার্ট থেকে রিফ্লেকশনের জন্য এবং সেকেন্ড যে পার্ট আছে এটা এটা যদি আমরা গ্রাফ প্লট করি তাহলে আমরা দুটো পার্টের জন্য আলাদা গ্রাফ পাবো এবং রেজাল্টেন্ট যে গ্রাফটা পাবো এটা এই গ্রাফটা আমাদের রেজাল্টেন্ট গ্রাফ থাকবে, যেটাতে ইনস্টালেশন নেবে এবং তার সেকেন্ডারি ম্যাক্সিমাম থাকবে আর এগুলা আমাদের এখানে একসঙ্গে দিয়েছে সেকেন্ডারি ম্যাক্সিমার যে কন্ডিশন সেটা। সেকেন্ডারি ম্যাক্সিমার জন্য আমাদের ইন্টেন্সিটি ইকুয়েশনের যে সেকেন্ড পার্টটা তার ডেরিভেটিভ এটা সাপোজকে শূন্য হবে বাই sin স্কয়ার থিটা ইকুয়ালস টু শূন্য। এটাই হচ্ছে সেকেন্ডারি ম্যাক্সিমার কন্ডিশন। আর দুইটা রয়েছে ডাইরেক্ট ক্রাইটেরিয়া অফ রেজুলেশন উইথ প্রপার ইলাস্ট্রেশন। আমরা রেজুলেশন পাওয়ার মানে জানি দুটো পয়েন্টকে পৃথক করার ক্ষমতা। এখানে র্যালে ক্রাইটেরিয়াতে র্যালে বলেন যে কোনো ওয়েভ গ্রুপ যখন একসঙ্গে
যায় বিভিন্ন ওয়েভলেন্থে, তখন সেই দুটো ওয়েভলেন্থকে পৃথক করার জন্য দুটো ওয়েভকে একটি ওয়েভলেন্থের ম্যাক্সিমাম এবং তার প্রিভিয়াস বা তার আগের মিনিমাম যখন একই সঙ্গে থাকে, তখনই আমরা ওই পয়েন্টকে চার্জ রিজলভ করতে পারি। এটা ডাইরেক্ট ক্রাইটেরিয়া, এবং এখান থেকে আমরা এটা রেজলিউশন করতে পারি। আর এই রেজলিউশনের জন্য এই গ্রাফ থেকে এটা ডিপ দেখা যায়। এই যে একটা ভ্যালু থাকে এই পাই স্কোয়ার, এখান থেকে আমরা রিজলভ করতে পারি। শিখতে কোশ্চেন আছে, when a thin sheet of transparent material of thickness দ্বিতীয় কোশ্চেন আছে, when a thin sheet of transparent material of thickness 7.2 into 10 to the minus 6 meter introduced in a bath, মানে আমাদের দেখুন সময় যদি আমরা মাঝখানে একটা ট্রান্সপারেন্ট শীট রেখে দিই, তাহলে যে ইন্টারফারেন্স প্যাটার্ন থেকে একটু ফ্রিঞ্জটা সরে যায়, ফ্রিঞ্জের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ফ্রিঞ্জটা একটু সেন্টার ম্যাক্সিমাম থেকে সরে যায়, যেটার ভ্যালু ওই ম্যাটেরিয়াল শীটের রিফ্রাক্টিভ ইন্ডেক্স আর থিকনেসের উপর নির্ভর করে। সেখান থেকে আমরা রিফ্রাক্টিভ ইন্ডেক্সের যে সূত্র পাই, মিউ ইকুয়ালস টু এম ল্যামডা ইউ ইনটু প্লাস 1, এখানে এম ইকুয়ালস টু নাম্বার অফ ফ্রিঞ্জ শীট আর ল্যামডা ইকুয়ালস টু ওয়েভলেন্থ অফ লাইট এবং ই থিকনেস অফ দ্য ম্যাটেরিয়াল। এখানে অর্ডার এবং ল্যামডার থিকনেসের ভ্যালু দেওয়া আছে, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা মিনিমাম রিফ্রাক্টিভ ইন্ডেক্সের মান পেয়ে যাবো এই ম্যাটেরিয়াল যেটা হচ্ছে 1.5। আমাদের পার্ট এ তে 10 মার্কের কোশ্চেনে মূল এখানেই শেষ হবে। এরপর আমরা চলে আসবো পার্ট বি এর 5 মার্কের কোশ্চেনের জন্য। প্রথম কোশ্চেন রয়েছে, পাঁচে দেখেন হোয়াট ইজ এ ওয়েভ ফ্রন্ট, এক্সপ্লেইন হোয়াট ইজ ফ্রিঞ্জ অফ ইকুয়াল থিকনেস এন্ড ইকুয়াল ইনক্লিনেশন। তো ওয়েভ ফ্রন্ট কাকে বলে? এ ওয়েভ ফ্রন্ট ইজ এ সারফেস আপন হুইচ দ্য ফেজ ডিস্ট্রিবিউশন ইজ সেম অ্যাট এনি গিভেন স্টেট অফ টাইম। মানে কোন একটা ওয়েভ প্রপাগেট করার সময় যে একই ফেজে থাকা সমস্ত পয়েন্টগুলোকে যদি আমরা চিন্তা করি, তাহলে যে আমরা সারফেসটা পাবো, সেই সারফেসটাই ওয়েভ ফ্রন্ট হিসেবে কাজ করবে। সেকেন্ড পার্টের কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ ফ্রিঞ্জিডিক্যাল থিকনেস এন্ড ফ্রিঞ্জিডিক্যাল ইনক্লাইনেশন। যেটা আমরা থিন ফিল্মের এক্সপেরিমেন্টে পাই। থিন ফিল্মের এক্সপেরিমেন্টে যখন কোনো থিন ফিল্মের ওয়েস্টেপ হয়, অর্থাৎ তার থিকনেসটা বিভিন্ন জায়গায় ভ্যারি করে, এর ফলে তাতে প্যারালাল টাইম ইনসিডেন্টের পর আমরা যে ইন্টারফারেন্সটা পাই, সেটাকে আমরা ফ্রিঞ্জ উইথ ইকুয়াল ফ্রিঞ্জ উইথ ইকুয়াল থিকনেস বলি, ফ্রিঞ্জেস উইথ ইকুয়াল থিকনেস ও ফ্রিঞ্জেস উইথ ইকুয়াল উইথ। এবং যখন দুটো কোনো থিন ফিল্মের প্রত্যেকটা জায়গায় থিকনেস সমান হয়, তখন কোনো একটা সোর্স থেকে লাইট এসে পড়লে তার যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, এবং তার জন্য আমরা যে বিভিন্ন সার্কুলার ফর্মে ইন্টারফারেন্স ফ্রিঞ্জ পাই, এগুলোকে বলা হয় ফ্রিঞ্জেস উইথ ইকুয়াল ইনক্লাইনেশন, যেটাকে আমরা হেডিঞ্জার ফ্রিঞ্জও বলে থাকি। In which experiment we find which types of fringes? এখানে বলা হয়েছে আমরা নিউটন ফ্রিঞ্জ যে পরীক্ষাটা, নিউটন ফ্রিঞ্জ এক্সপেরিমেন্টে আমরা ফ্রিঞ্জেস উইথ ইকুয়াল থিকনেস, এই এক্সপেরিমেন্টটা আমরা ফ্রিঞ্জেস উইথ ইকুয়াল থিকনেস টাইপের ফ্রিঞ্জেস পাই, কারণ এখানে এয়ার ফিল্মের যে থিকনেসটা আছে তার বিভিন্ন জায়গায় ভ্যারি করে। পরের কোশ্চেনে, কোশ্চেন 6 এখানে আমাদের ফ্রন্ট ওভার ডিফ্রাকশনের ডবল স্লিটের জন্য ইন্টেন্সিটি এক্সপ্রেশন এবং ম্যাক্সিমাম মিনিমাম জন্য কন্ডিশন দিয়েছে। তো ফ্রন্ট ওভার রেড ডবল স্লিট ডিফ্রাকশনের জন্য যেটা থাকে আমাদের দুটো স্লিট থাকে, স্লিট এবং মাঝখানে একটা অপাকিং পেজ থাকে।
আর দুটো স্লিট উইক থাকে, সেখান থেকে আলো ডিফ্রাকশন এবং ইন্টারফারেন্স দুটোই ঘটে, এবং ইন্টেন্সিটি যেটা টাইম থেকে আমাদের আছে 4I0 tan স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার cos স্কয়ার বিটা। এখানে cos স্কয়ার পার্টটা আছে ডিফ্রাকশনের জন্য এবং cos স্কয়ার পার্টটা আছে ইন্টারফারেন্সের জন্য। সেকেন্ডারি ম্যাক্সিমার জন্য আমাদের এই দুটো কন্ডিশনকে কাজে লাগাতে হবে। যদি এই সাইন থিটা মানে ডিফ্রাকশনের কন্ডিশন, ডিফ্রাকশন মিনিমা হবে যখন এই সাইন থিটা ইকুয়াল টু m ল্যাম্ডা হয়, এটা ডিফ্রাকশন মিনিমা। আর ডিফ্রাকশন যখন মিনিমা হবে তখন ইন্টারফারেন্স মিনিমার জন্য সেকেন্ড পার্টটা অর্থাৎ a প্লাস b সাইন থিটা, a প্লাস b অর্থাৎ এটা আমাদের b টোটাল স্লিট উইথ a প্লাস b তার টোটাল যেটা আমাদের a স্লিট উইথ প্লাস ওভার টু বেস ইকুয়ালস টু b সাইন থিটা ইকুয়ালস টু or multiple of lambda by 2 হবে, তখন আমাদের ইন্টারফারেন্স মিনিমা আসবে। আর ম্যাক্সিমার জন্য ডিফ্রাকশন ম্যাক্সিমার জন্য সাইন স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার এর ভ্যালুগুলো যেটা আসবে এটা প্লাস মাইনাস 3π/2 নিয়ার আবার হবে, একেবারে হবে না, কাছাকাছি আসবে 3π/2 5π/2 একটা ভ্যালুগুলো। আর ইন্টারফারেন্স মিনিমামের জন্য cos স্কয়ারটা এই পার্টটা মিনিমামের জন্য a প্লাস b সাইন থিটা যেটা λ/2 এর ইভেন মাল্টিপ্লিকেশন। তোমরা এবার পরের কোশ্চেনে এখানে আমাদের যেটা নিউটনস ফর্মুলা, নিউটন এবং ল্যাপ্লাসের যে ফর্মুলা যেখান থেকে এসেছিল, ইলাস্টিক ফ্লুইড মিডিয়ামে ভেলোসিটি বার করতে বলেছে। এখানে সাউন্ডের স্পিড যেটা আমরা এই ছবিটা থেকে ডিরাইভ করে এখান থেকে আমরা ইনিশিয়াল ভলিউম, ফাইনাল ভলিউম এবং এখান থেকে আমরা একটা প্রেসারের ইকুয়েশন পাবো। আর এটা সলভ করে আমরা সির মান অর্থাৎ স্পিডের মান, এখানে আমাদের এখানে একটা ভি, সেটার মান পেয়ে যাবো সবাই kv/ρ0, অর্থাৎ কেভিটা হলো আমাদের পাথ মডিউলাস আর ρ0টা হলো ডেনসিটি। পরের কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য এক্সপ্রেশন ফর এক্সেস প্রেসার এন্ড অ্যাটমসফেরিক প্রেসার ইন ফ্লুইড ফর প্রেজেন্স অফ লংগিটিউডাল ওয়েভের জন্য আমাদের যে ওয়েভ ইকুয়েশন সেটাকেই আমাদের যে ওয়েভ ইকুয়েশন সেটাকে এক্সেস সাপেক্ষে ডিফারেন্সিয়াল করে আমরা কনডেনসেশন এবং ডাইলেশন পাই। এই কনডেনসেশনের সঙ্গে বাল্ক মডিউলাসের গুণ করলে আমরা এক্সেসিভ প্রেসার বা অ্যাকোস্টিক যেটা প্রেসার সেটা পাই, যার ইকুয়েশনটা অ্যাকোস্টিক প্রেসার P equals to C square ρ0 K capital A into cos omega t minus k plus π/2। যদি পরের কোশ্চেন রয়েছে অর্গান পাইপের জন্য ওপেন পাইপ এবং ক্লোজ পাইপ দুটো আলাদা আলাদা প্রাইভেট পাইপের জন্য তার যে ফ্রিকোয়েন্সি হয় সেটা দুটো আলাদা হয়। তো অর্গান পাইপ হলো দু ধরনের হয়, যার একদিক থেকে বাতাস প্রবেশ করে এবং একদিকটা ক্লোজ থাকে, আর কখনো কখনো দুদিকটাই ফাঁকা থাকে, এটাকে বলা হয় ওপেন পাইপ আর এটা ক্লোজ পাইপ। আমরা জানি স্টেশনারি ওয়েভ সবসময় ক্লোজ অংশে নোড সৃষ্টি করে, তার জন্য ক্লোজ পাইপের জন্য নোড সৃষ্টি হয়, আর ওপেন পাইপের জন্য অ্যান্টি নোড সৃষ্টি করে, তার জন্য ফান্ডামেন্টালি বাতাস একটু বেশি দ্রুত অতিক্রম করে। যদি প্রত্যেকটারই আমরা লেন্থ এল ধরি তাহলে আমরা জানি, আর বাতাসের ভেলোসিটি যদি ভি হয় তাহলে ওপেন পাইপ এবং ক্লোজ পাইপের জন্য ফ্রিকোয়েন্সি এফসি এফও ইকুয়ালস টু পি বাই ল্যাম্ডা ইকুয়ালস টু পি বাই ল্যাম্ডা। ছবিটিতে দেখতে পাচ্ছি আমরা এটা ল্যাম্ডা বাই 4 দূরত্ব অতিক্রম করছে এবং এক্ষেত্রে অতিক্রম ডিস্টেন্সটা λ/2। ল্যাম্ডা বাই ক্লোজ পাইপের জন্য λ/4 ইকুয়ালস টু এল, ওপেন পাইপের জন্য λ/2 ইকুয়ালস টু এল, অর্থাৎ ল্যাম্ডা ইকুয়ালস টু 12 ওপেন পাইপের জন্য আর ক্লোজ পাইপের জন্য λ ইকুয়ালস টু 4L।
ল্যামডার মান আমরা এফ এর ইকুয়েশনে বসিয়ে পেয়ে যাব ক্লোজ পাইপের জন্য ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু টি বাই 4 আর ওপেন পাইপের জন্য ফ্রিকোয়েন্সি টি বাই 2 করেছে open constraints 1 meter and 1.0 meter long. They are bounded together in if the velocity of sound in air is 340 meters per second, how many beats per second will be produced? আমরা জানি beats frequency equals to two frequency difference. আমরা দুটো আলাদা আলাদা লেন্থের জন্য দুটো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি পাবো। L1 একটা পাবো L1 ডিস্টেন্সের জন্য আর L2 পাবো L2 ডিস্টেন্সের জন্য এবং দুটো ফ্রিকোয়েন্সি বিয়োগ ফল আমরা যেটা পাবো সেটা হলো বিট। কিন্তু এখানে বিট 8.09 আছে বাট এরকম সবসময় যেহেতু ইন্টিজার আছে তার জন্য পার সেকেন্ডে আমরা 8 বিট পার সেকেন্ড 8 বিট পার সেকেন্ডে প্রডিউস করবে এটা। এখন আমরা চলে আসছি পার্ট সি তে 2 মার্কের কোশ্চেনে প্রথম কোশ্চেন ছিল এক্সপ্লেন হাইগেন প্রিন্সিপাল অফ ওয়েভ প্রপাগেশন। হাইগেন প্রিন্সিপালে যেটা বলা হয় একটা সোর্স থেকে আলো যখন চারদিকে প্রসারিত হয় তখন তার প্রাইমারি ওয়েভ ফ্রন্টের উপর যে কোনো পয়েন্ট থেকে সেকেন্ডারি ওয়েভলেট সমস্ত চারদিকে প্রসারিত হতে থাকে, কিন্তু আলোর ইন্টেন্সিটির যে ধর্ম তা ব্যাকওয়ার্ড ইন্টেনশন 0 হয়, ব্যাকওয়ার্ড ইন্টেন্সিটি। এর ফলে শুধুমাত্র আলো সামনের দিকেই প্রপাগেট করতে থাকে, এভাবে ধীরে ধীরে সেকেন্ডারি ওয়েভলেটের মাধ্যমে সামনের দিকে প্রপাগেট করতে থাকে। এক্ষেত্রে আলোর কি প্রাইমারি ওয়েভ ফ্রন্টের যা স্পিড ছিল আর কি স্পিড থাকে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্টের জন্য। পরের কোশ্চেন whyটা বেস অ্যাঙ্গেল and why theta looks very very smart. আমরা পাইথন এক্সপেরিমেন্টের যে একটা ইকুয়েশন পাই 2 1 - 3 - 1 আলফা ইকুয়াল টু p বাই a, যেখানে আলফা ইকুয়াল টু বেস অ্যাঙ্গেল, b ইকুয়াল টু ট্রাফিক অ্যাঙ্গেল, e ইকুয়াল টু distance between both and a ইকুয়াল টু distance between both and by theta। then আমরা change in theta equals to 11 by b, theta radius d and g radius 1 by theta। তো ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা পাই আলফা ইজ ইকুয়াল টু ডি, অর্থাৎ যৌগিক ভেদের যে সূত্র এখান থেকে আমরা ডি ভ্যারিয়েবল আলফা এবং ডি ভ্যারিয়েবল 1 বাই বিটা থেকে পাই আলফা ভ্যারিয়েবল 1 বাই বিটা। অর্থাৎ বেস অ্যাঙ্গেল আলফা বাড়লে বিটা কমে যায় যেহেতু ডি বাড়ে, এবং বেস অ্যাঙ্গেল যদি খুব ছোট হয় এই জন্য যাতে সেই জিনিসটা বড় হয়। বেস অ্যাঙ্গেল আলফা যদি অনেক বড় হয় তাহলে ইনজুরি টেন্ডস টু 0 হবে, যা আমরা খালি চোখে দেখতে পাবো না, এবং এমনকি মাইক্রোস্কোপেও এই ইনজুরি লক্ষ্য করা খুবই কঠিন হয়ে পড়বে। তার জন্য এখানে বেস অ্যাঙ্গেলটাকে খুব স্মল করা হয় যাতে আলফা স্মল হলে ইনজুরিটা বড় হয় এবং আমরা দেখতে পাই পরিষ্কার ভাবে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি at what temperature would the speed of sound in air be double of its value of 0 degree centigrade? আমরা speed of sound in air এর সূত্র জানি equals to root over gamma RT by m, যেখানে r gas constant equals to temperature equals to molecular weight এবং gamma equals to c by cd। and 0 degree centigrade অর্থাৎ 273 কেলভিনে যদি আমরা আমাদের বাতাসের ভেলোসিটি বার করি তাহলে T0 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা পাই root over gamma r by m into 273। এবং যদি আমরা ধরি 3 ডিগ্রি সেন্টিগ্রেডে এই স্পিড ডবল হয়ে যায় তাহলে 3 ডিগ্রি সেন্টিগ্রেডে C2 অর্থাৎ দ্বিগুণ ভেলোসিটি ইকুয়াল টু আসবে আমাদের 3 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 273 প্লাস T কেলভিন। আমাদের ভেলোসিটি আসবে root over gamma r by m হল ইনটু 273 প্লাস T। যেহেতু কোশ্চেন অনুযায়ী C2 ইকুয়াল টু 2C0, আমরা দুটো ইকুয়েশনকে সিম্পল করেছি এবং সলভ করার পর পেয়েছি T ইকুয়াল টু 819, অর্থাৎ T ডিগ্রি ডাবল এট 819 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমার ফাইনাল অ্যান্সার 819 ডিগ্রি সেন্টিগ্রেড।
Next question, why is the spatial coherence like source necessary for intelligence experiment? কারণ রয়েছে স্পেশালি কোহেরেন্স না হলে যদি আমাদের ইন্টারফারেন্স ঘটে তাহলে স্লিপ থেকে আসা আলোর জন্য একই পয়েন্টে পাথ ডিফারেন্স বিভিন্ন সময় বিভিন্ন হবে, যার ফলে একই পয়েন্টে কোনো সময় প্রায় কোনো সময় একই পয়েন্টে বিভিন্ন সময় বিভিন্ন রকম ফ্রিঞ্জ আসতে, যার ফলে আমরা একটা জেনারেল ইলুমিনেশন পাবো এবং ইন্টারফারেন্স এক্সপেরিমেন্টেশন এখানে সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। Question, what is absent spectra in diffraction graphing and calculation of spectra in A equals to 3D? যেটা আমরা এমসিএ ডিফ্রাকশন গ্যাপিং এর জন্য যদি আমরা রিফ্রাকশন করি তাহলে যে আমরা ইন্টেন্সিটি গ্রাফ পাই সেটা পাই যেমন পাই এই জায়গা যেখানে ইন্টারফারেন্স ম্যাক্সিমা যদি ডিফ্রাকশন মিনিমা কন্ডিশনে স্যাটিসফাই হয় তাহলে আমরা এখানে কোনো ইন্টেন্সিটি পাই না, যেটাকে আমরা মিসিং অর্ডার বলি, আর এটা যদি স্লিপ এখানে বলে দিয়েছে পরের কোশ্চেনে স্লিপ যদি ডি হয় আর পাক প্রেসটা যেটা এ দেওয়া হয়েছে তাহলে ডি প্লাস এ ইকুয়ালস টু ডি, তাহলে মিসিং অর্ডারের জন্য অ্যাবসেন্ট স্পেক্ট্রা মিসিং অর্ডার অ্যাবসেন্ট স্পেক্ট্রার জন্য অর্ডারস গুলা এ বাই বি এ প্লাস বি বাই বি এটার যে মাল্টিপ্লায়ার গুলো হবে সেগুলা মিসিং অর্ডার তৈরি করবে। অর্থাৎ এখানে বলে দিয়েছে স্লিপ উইথটা পাক প্রেসের দ্বিগুণ, এখান থেকে আমরা পাই a প্লাস b বাই b ইকুয়ালস টু 3, অর্থাৎ 3 যতগুলো মাল্টিপ্লায়ার থাকবে অর্থাৎ থার্ড অর্ডার, সিক্স অর্ডার, নাইন্থ অর্ডার, 12th অর্ডার এরকম প্রত্যেকগুলা অর্ডার যে ম্যাক্সিমাম আছে সেগুলা ইন্টেন্সিটি গ্রাফে আমরা পাবো না এবং সেখানে মিসিং অর্ডার তৈরি হবে। পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন আমাদের চেয়েছে দুটো অসিলেশন দিয়েছে, তাদের ড্যাম্পিং কোএফিসিয়েন্ট এবং পর্যায়কাল দেওয়া আছে, কোনটি দ্রুত ডিকে করবে সেটা জানতে চাইছে। ড্যাম্পিং ভাইব্রেশনের জন্য আমরা ডিকে কনস্ট্যান্ট ইকুয়ালস টু বিটা টি বাই 2m5, যেখানে বিটা হলো ড্যাম্পিং কোএফিসিয়েন্ট আর টি হলো পর্যায়কাল, এখানে ডি ভ্যারিয়েটাস পিটি। এখান থেকে আমরা দুটো আলাদা আলাদা টি1 এর জন্য b1 t2 আর t2 এর জন্য b2 t2 তারপর দেখি যেখানে b1 ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -2 আর b2 t2 ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -1, অর্থাৎ b2 t2 গ্রেটার দ্যান b1 t1, অর্থাৎ ডিকে কনস্ট্যান্ট অফ সেকেন্ড অসিলেশন গ্রেটার দ্যান ডিকে কনস্ট্যান্ট অফ ফার্স্ট অসিলেশন, তাই অসিলেশন দ্রুত ডিকে করবে। নেক্সট কোশ্চেন, ইয়াং টাওয়ার এক্সপেরিমেন্টে বলা হয়েছে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের সিগন্যালের জন্য বিভিন্ন ওয়েভলেন্থের জন্য দুটো আলাদা আলাদা ওয়েভলেন্থের জন্য আমরা দুটো আলাদা মানের ফ্রিঞ্জ পাবো। এখানে বলা হয়েছে আমরা প্রথমে 600 ন্যানোমিটারের আলো ইউজ করার জন্য আমরা 12টা ফ্রিঞ্জ পাই, তাহলে 400 ন্যানোমিটারের ওয়েভলেন্থের আলো ইউজ করলে আমরা কতগুলো ফ্রিঞ্জ পাবো। আমরা যদি নাম্বার অফ ফ্রিঞ্জ দেখি তাহলে লেন্থ অফ স্ট্রিং বাই ফ্রিঞ্জ উইডথ দুটো রেশিও থেকে আমরা নাম্বার অফ ফ্রিঞ্জ পেয়ে যাবো। YTSC থেকে আমরা পাই ফ্রিঞ্জ উইডথ ইকুয়ালস টু ল্যামডা ডি বাই স্মল ডি, এখান থেকে a ইকুয়ালস টু x স্মল ডি বাই ল্যামডা ক্যালকুলেট করি, অর্থাৎ a ভ্যারিয়েবল 1 বাই ল্যামডা, a ল্যামডা ইকুয়ালস টু কনস্ট্যান্ট আছে, অর্থাৎ n1 ল্যামডা 1 ইকুয়ালস টু n2 ল্যামডা 1 ল্যামডা 2। এখানে আমরা 600 ন্যানোমিটারের জন্য 12টা ফ্রিঞ্জ, অর্থাৎ n1 12 এর জন্য ল্যামডা 1 ইকুয়ালস টু 600 আর ল্যামডা 2 400 এর জন্য n2 কত হবে আমাদের বার করতে হবে। তো ইকুয়েশনে আমরা বসি n2 ইকুয়ালস টু 5 অর্থাৎ 400 ন্যানোমিটারের আলো
ইউজ করলে আমরা 18টি ফ্রিঞ্জেস পাবো স্ক্রিনের উপরে। একটা ট্রান্সলেশন গ্যাটিং এ 5000 লাইন পার সেন্টিমিটারের ট্রান্সমিটার গ্যাটিং ইউজ করা হচ্ছে। এখানে সোডিয়াম ল্যাম্পের সেকেন্ড অর্ডার লাইট ইউজ করা হচ্ছে। সেকেন্ড অর্ডারের লাইটকে রিজলিউট করা হচ্ছে। ক্যালকুলেট অ্যাঙ্গুলার সেপারেশন বিটুইন B1 and B2 যাদের ল্যাম্বডা দেওয়া আছে 5890 এবং 5896 ঘন্টা রেসপেক্টিভলি। ডিফ্রাক্টর গ্যাটিং এর ফর্মুলা থেকে সেকেন্ডারি ম্যাক্সিমাম যে কন্ডিশন পাই d sin theta equals to n lambda, এখান থেকে B1 লাইটের জন্য ল্যাম্বডা 1 এবং B2 লাইটের জন্য ল্যাম্বডা 2 এর জন্য আলাদা আলাদা ফর্মুলা পাবো। এবং যদি ফার্স্ট ল্যাম্বডা 1 এর জন্য ডিফ্রাকশন অ্যাঙ্গেল থিটা 1 হয় এবং সেকেন্ডের জন্য ডিফ্রাকশন অ্যাঙ্গেল থিটা 2 হয়, তাহলে আমরা থিটা 1 ইকুয়াল টু পেয়ে যাবো sin ইনভার্স ল্যাম্বডা 1 sin ইনভার্স n lambda 1 by small d এবং থিটা 2 জন্য পেয়ে যাবো sin ইনভার্স n lambda 2 by small d। অতএব অ্যাঙ্গুলার সেপারেশন ইকুয়ালস টু d থিটা ইকুয়ালস টু থিটা 2 মাইনাস থিটা 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো ভ্যালু দেওয়া আছে 1/10, এখান থেকে আমরা পেয়ে যাবো d থিটা ইকুয়ালস টু 4.25 into 10 to the power -2 রেডিয়ান। তো এটাকে যদি আমরা ডিগ্রিতে করি তাহলে হবে 2 minutes 33 seconds। Next question, this question, calculate the aperture of objective of a telescope which may be used to resolve stars separated by 6 into 10 to the -6 radian from light of wavelength 500 nanometer। আমরা টেলিস্কোপের রেজাল্ট পাওয়ার একটি ফর্মুলা জানি, d theta equals to 1/2 lambda by small a, and d theta equals to angular separation, lambda equals to wavelength of light, and a equals to aperture of telescope। এটা আমাদের এখানে বার করতে দেওয়া বলা হয়েছে। এখান থেকে আমরা এই ইকুয়েশনের ল্যাম্বডা d theta এর ভ্যালু বসিয়ে কোশ্চেনে যেতে পারছে, তারপর সেই এর মান পাই 10.16 সেন্টিমিটার, অর্থাৎ the aperture of light telescope is 10.16 সেন্টিমিটার। আমাদের ফাইনাল আনসার। টেলিস্কোপের অ্যাপারচারের যে লেন্থ বেরোবে সেটা বেরোবে 10.16 সেন্টিমিটার। আমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা এখানেই শেষ হলো। থ্যাংক ইউ।